নমস্কার, টপ নিউজ 18-এ আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। হাথরাসে মৃত্যু মিছিল দুর্ঘটনা নাকি চক্রান্ত, ষড়যন্ত্রের তত্ত্ব উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ যোগী আদিত্যনাথের। ঘটনার দায় কার, আর এই নিয়েই হাথরাসে দুই সুর। ধর্মীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা, স্বঘোষিত ধর্মগুরুর পায়ের ধুলো নিতে ভক্তদের মধ্যে হুড়োহুড়ি। উত্তরপ্রদেশের হাথরাসে মৃত্যু মিছিল। সাধারণ মানুষ যারা ছুটে এসেছিলেন এবং যাদের মধ্যে মহিলাদের সংখ্যাই সব থেকে বেশি, তারা ছুটে আসলেন কোন দিকে? রাস্তার দিকে। এবং রাস্তার ধারে কি ছিল? ক্ষেত, এবং ক্ষেতের মাঝখানের এই ক্যানাল। এই ক্যানালের মধ্যেই তারা এক এক করে গিয়ে পড়তে থাকেন। এখনো সেই চিহ্ন কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হাসপাতালগুলোর সামনে কান্না, রাত ভর চলেছে ময়নাতদন্ত, শনাক্তকরণ আর দেহ হস্তান্তরের কাজ। এই হাথরাস জেলা হাসপাতাল সহ আরো মোট 4টি হাসপাতালে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে এবং দেহ অতি দ্রুত হস্তান্তরের প্রক্রিয়া করা হচ্ছে। ভোলে বাবার সৎসঙ্গ, এই অনুষ্ঠানে যোগ দিয়ে শতাধিক প্রাণ চলে গেল। এর দায় কার? এ নিয়ে এখন হাথরাসেই দুই সুর। উত্তরপ্রদেশের পুলিশ প্রশাসনও কি দ্বিধায়? তাই কি স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে বুধবার পর্যন্ত পদক্ষেপ করা গেল না? एडीजी आगरा की अध्यक्षता में एक एसआईटी गठित की है, जिसने अपनी प्रारंभिक रिपोर्ट दी है। राज्य सरकार ने तय किया है कि हम इसका एक जुडिशियल इंक्वायरी भी करवाएंगे और जुडिशियल इंक्वायरी हाईकोर्ट के एक रिटायर्ड जज की अध्यक्षता में होगी। जो भी इसके लिए दोषी होगा उन्हें इसकी सजा देना। কেউ বলছেন এতজনের মৃত্যুর জন্য স্বঘোষিত ধর্মগুরুই দায়ী। तो कल का जो हादसा हुआ उसके लिए दोषी कौन हो सकता? दोषी कोई है, भोले बाबा है दोषी, बिल्कुल सजा होनी चाहिए। मैनपुरी যেখানে ঠিক আমাদের পেছনেই রয়েছে ভোলে বাবার আশ্রম থেকে বেরিয়ে এসেছেন তারই এক ভক্ত, যিনি গতকাল হাথরাসের যে ধর্মীয় অনুষ্ঠান সেখানে উপস্থিত ছিলেন। कौन जिम्मेदार है इसका? जिम्मेदार तो किसी का नहीं, क्या केदारनाथ में मौत नहीं हुई, उनका कौन जिम्मेदार था? স্বঘোষিত ধর্মগুরুর আশ্রম মাইনপুরীতে প্রধান সেবায়েত দেবপ্রকাশ মধুকর সহ বাকি আয়োজকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। কিন্তু বুধবার পর্যন্ত এফআইআর কেন নাম নেই স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবা ওরফে নারায়ণ সাকার হরির? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান সহ একাধিক রাজ্যে তাঁর লাখো ভক্ত। বিশেষ করে পশ্চিম উত্তরপ্রদেশে বিপুল ভক্ত রয়েছে। তাই কি এই ধর্মগুরুর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে দ্বিধায় উত্তরপ্রদেশ সরকার? एफआईआर एप्लीकेशन परमिशन के लिए जिन लोगों ने दी थी, प्रथम दृष्टया पहले एफआईआर उनके खिलाफ होती है और इसके बाद फिर उसका दायरा बढ़ता है। ये सभी अन्य लोगों के दायरे में आएंगे, जो भी इसके लिए जिम्मेदार होंगे वो इसमें आएंगे। दर्दनाक है जो हादसा हुआ है, पूरी सरकार की लापरवाही है। जानकारी सरकार के पास थी, उसके बावजूद भी सरकार को जो इंतजाम करना चाहिए था वो इंतजाम नहीं किया है। इस लापरवाही की वजह से जो जाने गई हैं उसकी जिम्मेदार सरकार है। घटना घटित हुई है तो इसके पीछे हादसा नहीं तो साजिश किसकी है, कौन इसके पीछे है? इन सभी पहलुओं को लेकर के राज्य सरकार ने तय किया है कि हम इसका एक जुडिशियल इंक्वायरी भी करवाएंगे। ऐसे लोगों की ये फितरत है कि चोरी भी और सीना चोरी भी। यह हर व्यक्ति जानता है कि सज्जन के फोटो किसके साथ में है, उनके राजनीतिक संबंध किन के साथ जुड़े हुए हैं। নিউজ 18 বাংলা। নারায়ণ সাকার হরি ভক্তদের কাছে ভোলে বাবা। উত্তরপ্রদেশের হাথরাসে এই স্বঘোষিত ধর্মগুরুর অনুষ্ঠানেই পদপিষ্ট হয়ে মৃত্যু শতাধিকের। আর তারপর থেকেই আর খোঁজ নেই এই ভোলে বাবার। তার মাইনপুরীর আশ্রমে হানা উত্তরপ্রদেশ পুলিশের। सदा के लिए जय जयकार हो, जगत जननी सदा के लिए जय जयकार। मानव भाई बहनों के चरणों में प्रार्थना है। মঙ্গলবার হাথরাসের ফুলেরাই গ্রামে ভোলে বাবা সৎসঙ্গের অনুষ্ঠান। সেখানেই হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু মিছিল। হাথরাসে এখন স্বজনহারাদের বুক ফাটা কান্না। এই ঘটনায় কাঠগড়ায় স্বঘোষিত ধর্মগুরু, নাম সুরজ পাল, যিনি বেশি পরিচিত নারায়ণ সাকার হরি ওরফে ভোলে বাবা নামে।
प्रेम से बोलना और जिसकी इच्छा है वो करेगा क्या क्या तुम रहा थे সুরজপাল থেকে ভোলে বাবা স্বঘোষিত ধর্মগুরু। ভোলে বাবার দাবি তিনি নাকি একসময় উত্তরপ্রদেশ পুলিশের গোয়েন্দা বিভাগে চাকরি করতেন। চাকরি ছেড়ে স্বঘোষিত ধর্মগুরু হয়ে যান। ধীরে ধীরে জনপ্রিয় হন ভোলে বাবা এবং নারায়ণ সাকার হরি নামে। নিজেকে হরির উপাসক বলে দাবি করেন এই স্বঘোষিত গডম্যান। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান একাধিক রাজ্যে নাকি তার লাখো ভক্ত আছেন। স্ত্রীকে সঙ্গে নিয়েই চালাতেন সৎসঙ্গ। স্বঘোষিত ধর্মগুরু হলেও বেশিরভাগ সময়ে সাদা স্যুটটাই পরতেন। সৎসঙ্গে ভোলে বাবা নাকি মানব ধর্ম নিয়ে নানা বাণী দিতেন। প্রতি মঙ্গলবার আয়োজন করা হতো ভোলে বাবা সৎসঙ্গ। গত 25শে জুন मैनपुरी জেলায় এরকমই সৎসঙ্গের আয়োজন করা হয়। এরপর এ সপ্তাহের মঙ্গলবার হাথরাসে সেখানেই মৃত্যু মিছিল। অভিযোগ 80,000 ভক্তের যোগ দেওয়ার অনুমতি নেওয়া হলেও অনুষ্ঠানে ভিড় হয় আরো অনেক বেশি। এই অভিযোগ আগেও উঠেছে। কোভিড কালে ফারুকাবাদে এক সৎসঙ্গের আয়োজন করা হয়েছিল। অভিযোগ কোভিড বিধি মেনে 50 জন ভক্ত সমাগমের অনুমতি নেওয়া হয়েছিল আর সেখানে হাজির হয়েছিলেন অন্তত 50,000। মঙ্গলবারের ঘটনার পর স্বঘোষিত ধর্মগুরুর मैनपुरीর আশ্রমে হানা দেয় উত্তরপ্রদেশ পুলিশ। এই যে প্রাসাদপম আলিশান গেটওয়ালা, এটি হচ্ছে ভোলে বাবা ওরফে নারায়ণ সাকার হরির मैनपुरीর আশ্রম। যদিও এই মুহূর্তে আশ্রমে তিনি নেই বলেই পুলিশ জানতে পেরেছে। পুলিশের তরফ থেকে প্রহরা বসানো রয়েছে গেটের বাইরে। তার কারণ যেহেতু স্থানীয় একাধিক গ্রামের মানুষের মৃত্যু হয়েছে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যাতে কোনো আশ্রমের আবাসিকদের যারা রয়েছেন তাদের প্রতি যাতে কোনো হিংসাত্মক ঘটনা না ঘটে সেটা সুনিশ্চিত করতেই এই পাহারার ব্যবস্থা করা হয়েছে। সুবিশাল গেট এবং তার সঙ্গে সঙ্গেই এই গেটের ঠিক বাইরেই লাগানো রয়েছে 200 জনের নামের তালিকা। এই 200 জনের তালিকার মধ্যে অন্ততপক্ষে 150 জন তারা রয়েছেন ম্যান্ডি থেকে এবং এরা প্রত্যেকেই ডোনেশন দিয়েছেন এবং ডোনেশনের অঙ্ক দেখলে আপনি বুঝতে পারবেন যে এই বাবার কাছে কত টাকার ডোনেশন জমা পড়তো। কেউ 50,000, কেউ 1 লক্ষ, কেউ 2 লক্ষ বা কেউ তারও বেশি টাকা ডোনেশন দিয়েছেন। মৈত্রী ভট্টাচার্যর রিপোর্ট, নিউজ 18 বাংলা, হাথরাস, উত্তরপ্রদেশ। আর এই হাতরাসে হাহাকারের মধ্যেই এবার সামনে এলো বিস্ফোরক ফুটেজ। সৎসঙ্গে নাকি হুড়োড়ির আগে এই ছবিতে ভোলে বাবার মহিলা সেনা দেখছেন, সেই ছবি উর্দি পরা মহিলা সেনা ভর্তি সেখানে রয়েছে। ভিডিও দেখা যাচ্ছে যে সেখানে লক্ষ লক্ষ ভক্তের ভিড়ে সেনার উর্দিতে মহিলা বাহিনীর ছবি। কিন্তু কারা এরা? ধর্মগুরুর মহিলা বাহিনীর ছবি ইতিমধ্যেই সামনে এসেছে। বিস্ফোরক ফুটেজ সেটি এসে পৌঁছেছে, আমরা দেখাচ্ছি সেই ছবি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রীর কাছ থেকে আর একটু বিস্তারিত জেনে নেব। মৈত্রী, এই যে ফুটেজ আমরা যে ছবি আমরা দেখছি, এখানে লক্ষ লক্ষ মহিলা সেনা, এরা কারা? ভোলে বাবার এই সৎসঙ্গে এই মহিলা সেনাবাহিনী কোথা থেকে এলো, কি জানা যাচ্ছে, কি আপডেট? দেখো জুনেলা, এই ভিডিও যেটি সামনে এসেছে, সাধারণভাবে এই ভোলে বাবা তিনি যখন তিনি সাধারণভাবে কোনো ভিডিও ফুটেজ করতে দেন না এবং তিনি মিডিয়া থেকে বেশ দূরেই থাকেন। কিন্তু এই ভিডিও কোনো এক ভক্ত তার তোলা এবং সেই ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ঠিক দুর্ঘটনা ঘটার আগের সময়কার এই ভিডিও, যেখানে লক্ষ লক্ষ ভক্তরা তারা রাস্তায় বেরিয়ে এসেছেন, তারা জিটি রোডের ওপর তারা উঠে এসেছেন এবং সেই সময় দেখা যাচ্ছে যে যে তথ্য যেটা এসডিএম এর রিপোর্টেও, ডিএম এর কাছে জমা দেওয়ার রিপোর্টেও যেখানে উঠে এসেছিল যে বাবার যারা সেবায়তরা রয়েছেন তাদের তরফ থেকে ধাক্কা দেওয়া হয়েছিল এবং এবার দেখা যাচ্ছে যে সেখানে মহিলারা রয়েছেন, মহিলা কর্মীরা রয়েছেন যারা একেবারে সেনার পোশাক পরে যারা সেবায়তের কাজ করছেন এবং তারাই কিন্তু
এই ভিড় ট্যাকেল করার কাজ করছিলেন। এবং সেখানে আরেকটা জিনিসও কিন্তু খুব তাৎপর্যপূর্ণ এই ভিডিওতে দেখা যাচ্ছে যে এখানে দূর দূর পর্যন্ত কিন্তু পুলিশেরও সেরকম ভাবে উপস্থিতি, অর্থাৎ উত্তরপ্রদেশ পুলিশের তরফ থেকে যে দাবি করা হচ্ছিল যে তাদের তরফ থেকে যথেষ্ট সংখ্যক পুলিশ মোতায়েন করা ছিল ৮০,০০০-এর তুলনায়, কিন্তু সেই সংখ্যক পুলিশেরও কিন্তু সংখ্যা দেখা যাচ্ছে না। অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিন্তু মৈত্রী, একটা সৎসঙ্গের মধ্যে একটা এত বড় একটা অনুষ্ঠানে, এই অনুষ্ঠানে যেখানে লক্ষ লক্ষ ভক্তরা এসেছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখানে মহিলা সেনারা তারা উর্দি পরে তারা দাঁড়িয়ে রয়েছেন, আমরা সেই ছবি দেখছি, সেটা কি সম্ভব? দেখো, যেটুকু এখনো পর্যন্ত এই বাবার সম্পর্কে জানা যাচ্ছে যে তার আশ্রমে বিভিন্ন এই উর্দি পরে, খাঁটি উর্দি পরে তার যারা রয়েছে তারা কিন্তু সাধারণভাবে তারাই দ্বার রক্ষীর কাজ করে, তারাই সিকিউরিটি দেওয়ার কাজ করে থাকেন। এবং এখানেও কিন্তু সেই ভিডিও দেখা যাচ্ছে এবং সেখানে মহিলারাও কিন্তু একই রকম ভাবে এই বাবার সিকিউরিটির যে ঘেরাটোপ রয়েছে সেখানে তারা কাজ করছেন, সেই ছবি দেখা যাচ্ছে। যদিও এখনো পর্যন্ত কিন্তু এই ভিডিও প্রকাশ্যে আসার আগে এই তথ্য সামনে আসেনি যে এই বাবার যে নিরাপত্তার দায়িত্বে তাদের মধ্যে মহিলা যারা সেবায়েতরা রয়েছেন তারাও কাজ করেন, সেই ভিডিও কিন্তু এবার প্রকাশ্যে আসছে। ফলে এবার সেটাও উত্তরপ্রদেশ পুলিশের নজরে থাকে কিনা সেটা দেখার। একেবারে সেই বিস্ফোরক। আর এদিকে হাথরাস বিপর্যয়ে ৩ সদস্যের কমিটি গঠন করেছে যোগী সরকার। এই ৩ সদস্য কমিটিতে কারা কারা রয়েছেন জেনে নেব মৈত্রীর কাছ থেকে। মৈত্রী, কি জানা যাচ্ছে? গতকালই যোগী আদিত্যনাথ তিনি ঘোষণা করেছিলেন বিচার বিভাগীয় তদন্ত হবে এবং সেই ঘোষণা অনুযায়ী ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। সেই কমিটির মাথায় রয়েছেন জাস্টিস ব্রজেশ কুমার শ্রীবাস্তব, তিনি এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বলে আমরা জানতে পারছি। এছাড়াও আছেন রিটায়ার্ড আইএএস হেমন্ত রাও এবং অবসরপ্রাপ্ত আইপিএস ভুবেশ কুমার সিং। এই ৩ সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি তারা গোটা বিষয় তদন্ত করে দেখবেন এবং এই ঘটনার ক্ষেত্রে কোনো, যেমনটা যোগী আদিত্যনাথও গতকাল উল্লেখ করেছিলেন যে কোথাও কোনো কনস্পিরেসি হয়েছে কিনা, কোনো ষড়যন্ত্র হয়েছে কিনা সেই বিষয়টাও তারা যেরকম দেখবেন এবং তার সঙ্গে সঙ্গে পুলিশের তরফ থেকে কোনো গাফিলতি ছিল কিনা সেটাও তারা খতিয়ে দেখবেন। একেবারে মৈত্রী, আমাদের সঙ্গে থাকো। আর যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে এই বিপর্যয়ে 3 সদস্যের কমিটি যেমন যোগী সরকার গঠন করছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে পুলিশের এফআইআর এ নাম নেই ভোলে বাবার। আপাতত নাকি সৎসঙ্গের আয়োজকদের বিরুদ্ধেই পুলিশি ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়টা নিয়েও আপডেট নেব মৈত্রীর কাছ থেকে। মৈত্রী, পুলিশের এফআইআর এ এই ভোলে বাবার নামই নেই, নাম উল্লেখই নেই। না, এখনো পর্যন্ত জুনেলা ভোলে বাবার নাম কিন্তু পুলিশের এফআইআর এ উল্লেখ করা হয়নি এবং উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে তারা আপাতত যারা যেটা আয়োজকদেরকেই তারা গ্রেপ্তারের দিকে তারা বেশি জোর দিচ্ছেন এবং তাদেরকে একই সঙ্গে তাদেরকে গ্রেপ্তারের সঙ্গে সঙ্গেই কিন্তু ভোলে বাবার বিরুদ্ধেও তথ্য সংগ্রহের ওপরেও কিন্তু জোর দেওয়া হচ্ছে। ফলে আগামী দিনে যেমন যেমন তথ্য সামনে আসবে সেই অনুযায়ী আরো গ্রেপ্তারের সংখ্যা বাড়তে পারে এবং সেক্ষেত্রে এই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া হচ্ছে না যে সেক্ষেত্রে ভোলে বাবার বিরুদ্ধে এফআইআর হবে। যদিও এই প্রশ্ন উঠছেই যে এত ঘটনা ঘটে যাওয়ার পরেও কেন ভোলে বাবার বিরুদ্ধে এফআইআর কেন করা হচ্ছে না, সেক্ষেত্রে তাকে কোথাও কি কোনো প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে উত্তরপ্রদেশ পুলিশ, সেই প্রশ্নও কিন্তু এড়াতে পারছে না উত্তরপ্রদেশ পুলিশ। বেশ, ধন্যবাদ মৈত্রী। ব্যারাকপুরে যুবককে রাস্তায় ফেলে মার, তৃণমূল নেতার নওসাদের ভাই সাদ্দামের বিরুদ্ধে অভিযোগ। কি অভিযোগ উঠছে? ব্যারাকপুরে যুবককে রাস্তায় ফেলে কেনই বা মারধর করা হলো? আপডেট নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরুণ। অরুণ, কি আপডেট, কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, যে মেরেছে দিলীপ পরামানিককে তাকে কিন্তু অবস্থা খুব আশঙ্কাজনক, 12 থেকে 13টা মাথায় ফেলে পড়েছে। এই নওসাদ আলম, তার ভাই আছে সাদ্দাম খান, সে কিন্তু তাকে বেধড়ক মারধর করে। সে ব্যারাকপুর স্টেশনের দিকে যাচ্ছিল, হঠাৎ করে ভুলি বাজারের সামনে তাকে ফেলে বেধড়ক পেটায়। সে কিন্তু প্রথমে তাকে ব্যারাকপুর বেন বসু, পরে তাকে কলকাতা স্থানান্তর করা হয়েছে। এই ঘটনা একটা এলাকা চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ হচ্ছে তৃণমূল নেতা তার ভাই যদি এভাবে মারধর করে লোকের নিরাপত্তার অভাব বোধ করছে। যেই ছেলেটিকে মারেছে সে কিন্তু অবস্থা খুবই খারাপ, সে কথা বলতে পারছে না। তারপরে এদিকে আবার যে নাকি মেরেছে, তার কি দাবি হচ্ছে যে আমরা ব্যারাকপুর স্টেশনের দিকে যাচ্ছিলাম, পিছন থেকে তার পিছনে একটা রড ছিল, মানে দিলীপ পরামানিকের সেই রড দিয়ে প্রথমে আক্রমণ করে। সেলফ ডিফেন্স করতে গিয়ে নিজেকে বাঁচাতে গিয়ে কিন্তু সেই রডের বাড়ি সে মাথায় লেগে যায় বলে দাবি করেছেন সুরভি বাজপেয়ী, সাদ্দামের স্ত্রী। ধন্যবাদ। বাড়ি ফিরছিলাম, আমার রোড বাড়ি দিয়ে মেরেছে।
सद्दाम आपको तो बोला गया सद्दाम बोल के लड़का मारा है। सद्दाम কি করে তো ওই তোলাবাজি চেঙ্গাপানা করে हमको তিনজন ছিল मारा है, बोला है कि एक्सीडेंट हो गया। হ্যাঁ রড দিয়ে মেরে আমাকে অজ্ঞান করে পালিয়ে যায় আমি নিজে জানি না কি জন্য মারপিট ও আমাকে বলেছিল আমার সঙ্গে থাক আমি বলি কারোর সঙ্গে থাকবো না জানি না ওর বউ করে ওর বউ পলিটিক্স করে টিএমসি মনে হয় করে বউ ওর বউ জন্য ও সব কিছু করে এটা একটা দুর্ঘটনা আমি শুনেছি অন্য কেউ আর কি ওই ছেলেটিকে উত্ত্যক্ত করেছিল তা সাদ্দাম তার বউ বাচ্চাকে নিয়ে যখন ফিরছিল তখন ওই ছেলে যুবকটি অপুত্তস্ত অবস্থা ছিল তাই সেই অবস্থায় ভেবেছিল বুঝি ওদেরই সাথে এও ছিল এই হিসাবে একটা গন্ডগোল হয় এবং একটা মারধরের সৃষ্টি ব্যাপারটা হয়ে গেছে ও আর কি মারতে গেছিল তখন তার বউ বাচ্চাকে বাঁচানোর জন্য এরকম একটা ঘটনা ঘটে সাদ্দামকে মারতে গেছিল হ্যাঁ এটুকু বলতে পারি যে এখন তো সবাই তৃণমূল কংগ্রেস করে তা সেও করতে পারে সাদ্দাম মানে আমার ব্যারাকপুরের ছেলে না বা সদরবাজার অঞ্চলে থাকে তখন যে ঘটনায় ঘটুক ব্যারাকপুরের তো সাধারণত এই ধরনের ঘটনাটা হয় না বা আমি এটারও খুব নিন্দা করছি যে যাকেই করুক পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে আমার যথেষ্ট প্রশাসনের উপর আস্থা আছে পূর্ত দপ্তরের রাস্তায় পুরসভার টোল ট্যাক্স কিভাবে পূর্ত দপ্তরের রাস্তাতে পুরসভা টোল ট্যাক্স নিচ্ছে কারা নিচ্ছে আপডেট নেব আমাদের সঙ্গে রঞ্জিত আমাদের প্রতিনিধি রয়েছে রঞ্জিত এটা কি ঘটনা দেখো কল্যাণী পৌরসভার শহরে ঢোকার জন্য যে রাস্তাগুলো রয়েছে মূলত 9টি জায়গায় কল্যাণী পৌরসভা তারা লেভি আদায় করছে টোল আদায় করছে মূলত কল্যাণী থেকে কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেস পাশ থেকে যে রাস্তাটি শহরের মধ্যে ঢুকে প্রবেশ করেছে সেখানে পিডব্লিউডি রাস্তা এবং উত্তর 24 পরগনা থেকে নদিয়া ঢোকার রাস্তা বাগেরমোড়ের পাশে সেটিও পিডব্লিউডি রাস্তা মূলত বিতর্ক সেখানে শুরু হয়েছে যে পিডব্লিউডি তৈরি করা রাস্তা যেখানে পিডব্লিউডি দেখভাল করে সেই রাস্তায় পৌরসভা দীর্ঘদিন ধরে টোল আদায় করছে যা নিয়ে কিন্তু বিতর্ক দানা বেঁধেছে যদিও পৌরসভার পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে পৌর আইন অনুযায়ী তারা সেখানে টোল ট্যাক্স নিতে পারে কিন্তু পিডব্লিউ সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে সেক্ষেত্রে লেভি আদায় করতে গেলে উচ্চ পর্যায়ের অনুমোদনের প্রয়োজন রয়েছে সেই ক্ষেত্রে অনুমোদন নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে পৌরসভার পক্ষ থেকে ফলে এই নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে এখনো পর্যন্ত পৌরসভার 9টি জায়গাতে তারা টোল আদায় করে তার মধ্যে 2টি জায়গা যে 2টি জায়গা পিডব্লিউডির মধ্যেই পড়ে বেশ ধন্যবাদ 10 টাকা ছিল 20 টাকা হয়েছে 15 টাকা ছিল 30 টাকা হয়েছে 150 টাকা ছিল 160 টাকা হয়েছে আর 100 টাকা ছিল যেটা 120 টাকা হয়েছে আর যেটা 30 টাকা ছিল সেটা 50 টাকা হয়েছে এটাই ইতি এরপর আর কিছু হয় এখন ঠিকাদার সংস্থার নাম কি সমীর প্রধান এটা কে কাটে কে মিউনিসিপ্যালিটি না এতে হ্যাঁ কল্যাণী পৌরসভা মিউনিসিপ্যালিটি বল দিলেন হ্যাঁ পৌরসভার কেন এই রাস্তা পৌরসভা তুলছে রাস্তার জন্য ঢোকার জন্য আপনার গাড়ি ট্যাক্স দেওয়া নেই রাস্তা হ্যাঁ ট্যাক্স দেওয়া আছে এটা কে নিল পৌরসভা থেকে তুলছে প্রত্যেক তো পৌরসভায় তুলছে ক টাকা নিল 160 টাকা নিল কেন নিল কেন জিজ্ঞাসা করলেন কেন নিল এটা তো আগ্রহে তুলছে এখন জিজ্ঞেস করার কি আছে তো দিতেই হবে জোর জবরদস্তি এগুলো প্রত্যেকটা পৌরসভায় এখন টোল তুলছে এটা তো পিডব্লিউডি রাস্তা হ্যাঁ পিডব্লিউডি রাস্তা হলেও আমরা ট্যাক্স দিচ্ছি মাসে প্রতি মাসে তাও টোল দিতে হয় আমাদের পূর্ত দপ্তরের রাস্তায় পুরসভা টোল ট্যাক্স কল্যাণীতে বেআইনি টোল নেওয়ার অভিযোগ চালকদের বিরুদ্ধে নিয়ম না মেনে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ আর বেআইনি বলেই অভিযোগ বিরোধীদের তবে আইনে মেনে টোল আদায় দাবি পুরসভার আইনটাকে বলা আছে পিডব্লিউডি পড়ে নিলে বুঝবে আমাদের নেওয়ার জায়গা থেকে না না পিডব্লিউডি কে অনুমতি নেওয়ার ব্যাপার নেই তো ওখানে তো ছিলই আচ্ছা সুতরাং না থাকার ব্যাপারটা তো নেই আচ্ছা আচ্ছা পিডব্লিউডি রোডে ছিল সেটা একটু ইও সাহেবের সাথে কথা বলে না এটা বোর্ড অফ কাউন্সিলর্সের সভায় এই রেটটা অনুমোদিত হয়েছে 95 এর ধারা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট 1993 তাতে বলা আছে যে বোর্ড অফ কাউন্সিলর্স এর মাধ্যমে পাবলিক স্ট্রিটের উপরে টোল নিতে পারে ঈশ্বরগুপ্ত সেতুতে যেটা দিচ্ছে সেটা ঈশ্বরগুপ্ত সেতুর জন্যে সেটা কল্যাণী পৌরসভার মধ্যে না পৌরসভার ওটার নিয়ে ভাবিতও নয় কিন্তু যখন কল্যাণী পৌরসভার অন্তর্গত একটা রাস্তার মধ্যে ঢুকবে
তখন তাকে টোল দিতে হচ্ছে। যদিও গোটা বিষয়ের সম্পূর্ণ বেআইনি বলেই অভিযোগ করেছেন বিরোধীরা। কল্যাণী শহরের মধ্যে বিভিন্ন জায়গায় টোল কালেকশন পয়েন্টগুলো রয়েছে। এই টোল কালেকশন যে সেন্টারগুলো, এরা অবৈধভাবে অ্যাকচুয়ালি কালেকশন করছে। রেস্টোরেশনের জন্য কি করে টোল ট্যাক্স কালেকশন করা হয়, এটা তো সম্ভবই না। লিগ্যাল স্টেপস নেব, আমি এর আগে কয়েকবার জানিয়েছি, আবার জানাবো। আমরা এসডিওর কাছে জানাবো, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে জানাবো এবং মিনিস্ট্রিতে, পিডব্লিউডি মিনিস্ট্রিতে জানাবো এবং আরটিএ এর মাধ্যমে আমিও দেখি আরটিএ কালেকশন করবো। এবার এরা এই যে ইনক্রিজটা করলো, কিসের উপরে, কোন রেজুলেশন হয়েছে, কারা ডিসাইসিভ বডি, কারা কিভাবে করছে, পয়সাগুলো কোথায় যাচ্ছে। আর এবার একটু হাসনাবাদের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ হাসনাবাদে সেখানে খালের জমি বেদখল হয়ে গেছে। খাল পাড়ের জমি দখল করে পর পর সেখানে বেআইনি নির্মাণ হচ্ছে। পাড়ের জমি দখল হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই তো ঢুকছে চালতা বেরিয়া খাল। হাসনাবাদে খালের জমি বেদখল, খাল পাড়ের জমি দখল করে পর পর বেআইনি নির্মাণ। অনুপম আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। কে বা কারা জমি দখল করছে, কিভাবে বেদখল প্রক্রিয়া চলছে, কতদিন ধরে চলছে, পুরো বিষয়টি নিয়ে আপডেট নেব। অনুপম, কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, এই যে হাসনাবাদের যে চালতেবেরিয়া খাল, এই চালতেবেরিয়া খালের দুই পাশ দিয়ে কয়েকশো ফ্যামিলি, কয়েকশো পরিবার বলা যেতে পারে, একদম ছোট থেকে বড় এমনকি পাকা বাড়ি পর্যন্ত তারা বানিয়ে ফেলেছে। এবং তারপরে এই যে চালতেবেরিয়া খাল একদম সরু হয়ে গেছে, চালতেবেরিয়া খাল দিয়ে জল চলাচলেরও অযোগ্য হয়ে পড়েছে। এবং এর ফলে এই চালতেবেরিয়া খালের ওপরে নির্ভর করে যেসব চাষের জমি, সেসব চাষের জমি, কয়েক হাজার বিঘা চাষের জমি, একদম 3 ফসলে যেসব চাষের জমি, সেসব চাষের জমিতে কোনো রকম চাষাবাদ করা যাচ্ছে না। এবং যার ফলে একদম খুব অসহায় সমস্যার মধ্যে পড়েছে কয়েকশো কৃষক। এবং তাদের যেটা দাবি, এই যে চালতেবেরিয়া যে খাল, এই খালের যে জমি দখল করে যে শয়ে শয়ে পরিবার যারা দখল করে বাড়ি করেছে, তাদেরকে এখান থেকে উচ্ছেদ করে দেওয়া হোক এবং খাল সংস্কার করা হোক, যাতে এইসব ফসলের জমি, যাতে ফসল চাষ করা যায়, যাতে কৃষকরা আবার যাতে এখানে ফসল ফলাতে পারে। যদিও এই বিষয়ে আমরা হাসনাবাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি এসকেন্দার কাজীর সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি যেটা জানিয়েছে যে মুখ্যমন্ত্রীর একদম কড়া নির্দেশ আছে যে কোনো সরকারি খালের জমি বা নদীর জমি, কোনো সরকারি জমি দখল করা যাবে না। সেই হিসেবে আমরা অবিলম্বে এই যে এদের যারা এখানে বসতি করেছে তাদেরকে কোথাও একটা পুনর্বাসন দিয়ে বা এখান থেকে তুলে দিয়ে আমরা এই খাল সংস্কার করবো। ধন্যবাদ অনুপম। যাবো বাচ্চা কাচ্চা নিয়ে, বুঝলেন, তার জন্য আমরা এই জায়গায় ছোট করে একটা ঘর বেঁধে বাচ্চা কাচ্চাগুলো নিয়ে থাকি, বুঝলেন। খালের ভিতরে প্রায় 50 ফুট 200 ফুট অন্তত একটা পাটা মারা আছে। সেই পাটায় অন্তত 200 করে খটা আছে। প্রথম থেকে গোড়ার থেকে, সুইচ গেটের গোড়ার থেকে তদন্ত করতে করতে আগাভন্ত আসেন। যদি প্রয়োজন হয় আমার ঘরটাকে আমি তুলে নিয়ে নেব, আমি নিজেই ভেঙে নিয়ে নেবো। আমরা তো করিনি, এই পড়েছি না, খালের দ্বারা গরিব মানুষ বসেছে। হ্যাঁ, গরিব মানুষ বসেছে, খালের দ্বারা জায়গা নিয়ে, কোথাও ভিটে বাড়ি তার নেই, জায়গা জমি কিছু নেই, গরিব বসেছে। বিভিন্ন সময় প্রশাসনের পার্টির কিছু লিডারকে জানাইছি, কোনো কাজ হয়নি। এই দুই সাইডে কয়েক হাজার বিঘে জমি নষ্ট হয়ে যাচ্ছে, 3 ফসলি জমি, কিন্তু এই 10-12 বছর চাষিরা আর কোনো ফসলই করতে পারছে না। কেন পাচ্ছে না? একটাই কারণে, খাল দিয়ে জোয়ারের পানি আসেও না, যায়ও না। প্রত্যেকবারে চাষিরা মার খাচ্ছে, পাট বড় হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, আলু হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। নাকের ডোকায় এই কাজগুলো হচ্ছে, প্রশাসনে তোর রকম কিছুই করছে না। হয়ে আছে দীর্ঘদিন ধরে এই ব্যাপারটা আছে। শুধু চালতাবেড়িয়া না, আমার সামনে কাঁঠাখাল আছে, সেখানেও একই জিনিস আছে। এবং বামপন্থীদের সময়, বামপন্থী যখন পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল, তখন আমরা দেখেছি যে এদেরকে বিভিন্নভাবে ভোটের স্বার্থে এদেরকে ব্যবহার করে এই সমস্ত জায়গায় এদেরকে জায়গা দেওয়া হয়েছে। বেআইনি ভাবে যারা জবরদখল করে আছে সরকারি জমি, সেখান থেকে কিভাবে তাদেরকে সরানো যায় এবং সাথে সাথে তাদেরকে কিভাবে পুনর্বাসন দেওয়া যায়, তার জন্য